বসা থেকে উঠতেই বড় ভাবি হঠাৎ আমার পেছন সাইডে খেয়াল করে দেখে আমার হয়ে গেছে। তাই সাথে সাথে উনি বলে উঠল, রেশমি তোর তো হয়ে গেছে, তুই তো এখন আর কোচিং এ যেতে পারবি না। ড্রয়িং রুমে পরিবারের সবাইকে নিয়ে বাবা ঈদের কেনাকাটার কথা বলার জন্য পারিবারিক মিটিং এ বসেছিল। সাথে সাথে পরিবারের সবাই লজ্জা পেয়ে গেল। উনি আবার বসা থেকে উঠে আমার কাপড় উল্টিয়ে ভালো করে পরখ করে দেখতে লাগলো। আবারও বলল, এই যে মেজো, দেখো দেখো রেশমি হয়ে গেছে, ওর তো রোজা ভেঙে গেছে। বলে উনি রাজ্যের একটা সুখের হাসি দিল। আমি কি করব বুঝতে পারছি না। লজ্জায় আমার চোখে জল চলে আসলো। আমি যেহেতু এই বাড়ির ছোট মেয়ে, তাই আমাকেও বসিয়েছিল। আমার কোচিং এর সময় হয়ে যাওয়াতে আমি তাড়াহুড়ো করে চলে যাচ্ছিলাম। পরিবারের সবার সামনে ভাবি ওভাবে এর কথা বলাতেই আমি লজ্জা পেয়ে গেলাম। শুধু আমি বললে ভুল হবে, বাবা মা, বড় ভাই, মেজো ভাই, এমনকি মেজো ভাবিও বড় ভাবির এমন কাণ্ডজ্ঞানহীন কথার কারণে মাথা নিচু করে বসে রইল। ভরা মজলিসিয়া ভাবির এমন গর্ধবের মতো কর্মকাণ্ডে আমার ইচ্ছা করছিল বড় ভাবির গালে একটা চর বসিয়ে দেই। কারণ আমাদের সমাজে মেয়েদের বিষয়টি লজ্জার, তার উপর যদি বড় ভাই, মা বাবা সবার সামনে এভাবে বলে তাহলে আরো বেশি লজ্জাজনক। কিন্তু আমার বড় ভাবি এমনই, কোনো কালে ওনার কাণ্ডজ্ঞান হলো না। মা বাবার দিকে এক নজর তাকিয়ে বলল, রেশমি তোর আর কোচিং এ যেতে হবে না, রুমে যা। আমি সাথে সাথে রুমের দিকে চলে আসলাম। মা বড় ভাবির সামনে এসে বলল, বৌমা তোমার কি কোনো কালে কাণ্ডজ্ঞান হবে না? আমার মায়ের কথা শুনে বড় ভাবি বলল, আমি আবার কি ভুল করলাম? রেশমির হয়েছে সেটা বলে কি আমি অপরাধ করে ফেলেছি? ভাবির এমন আহম্মকি কথা শুনে মা আর কোনো কথা না বলে নিজের রুমের দিকে চলে গেল। মেজো ভাই ও মেজো ভাবি উঠে চলে আসলো। বাবা চুপচাপ মাথা নিচু করে বসে রইল। বড় ভাই বসা থেকে উঠে ভাবির সামনে এসে কষে একটা চর বসিয়ে দিল। চর খেয়ে ভাবি সোফার উপরে এসে পড়ল। সাথে সাথে বাবা বসা থেকে দাঁড়িয়ে ভাইয়ার কাছে এসে ভাইয়ার গালে একটা চর বসিয়ে দিয়ে বলল, আমার সামনে তুই ওর গায়ে হাত তুলে আমাকে অপমান করেছিস, পুরো সংসারটা একটা পাগলের কারখানা হয়ে গেল। বলে বাবা নিজের রুমের দিকে চলে গেল। আমি তখন রুমে খাটের উপর বসে কান্না করছিলাম। এমন সময় মেজো ভাবি রুমে আসলো। ভাবি আসার সাথে সাথে আমি ভাবিকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলাম। ভাবি আমাকে সান্ত্বনা দিয়ে বলল, আরে পাগলি কাঁদছিস কেন? এখানে কান্নার কি আছে? আমি কাঁদতে কাঁদতে বললাম, তুমি কান্না করার কথা বলছো, আমার তো ইচ্ছা করছে এখন করতে। মেজো ভাবি বলল, এমনিতেই বড় ভাবির বয়স হয়েছে, কিন্তু কাণ্ডজ্ঞান হয়নি। কোথায় কি বলতে হয় সে জ্ঞান ভাবির নেই। ভাবির কথায় যতটা না অপরাধ বোধ করছি, তার চেয়ে বেশি কষ্ট পেয়েছি রমজানের শেষের দিকে এসে পিরিয়ড হয়ে যাওয়াতে। কেন? সমস্যা কি? আমি মনে করেছিলাম এবছর অন্তত 30 রোজায় রাখবো, কিন্তু সেটা আর আমার ভাগ্যে হলো না। 30 রোজা রাখতে পারছি না বলেই আমার কষ্ট হচ্ছে। ভাবি তখন আমার চোখের জল মুছে দিয়ে বলল, সমস্যা কোথায়? ঈদের পরে বাকি রোজাগুলো রাখবি। ঈদের পরে রাখবো সেটা ঠিক আছে, কিন্তু আমি আমার বান্ধবী তানিশাকে গর্ব করে বলেছিলাম। কি বলেছিলি? সেদিন কোচিং সেন্টারের সিঁড়ি বেয়ে উঠতে গিয়ে দেখলাম আমার বান্ধবী তানিশা কোচিং সেন্টারের সিঁড়িতে বসে বসে চানাচুর দিয়ে মুড়ি খাচ্ছে। আমাকে দেখে তাড়াতাড়ি মুড়ির পলিথিনটা স্কুল ব্যাগে ঢোকাতে লাগলো। আমি তার সামনে দাঁড়িয়ে বললাম, কিরে তানিশা, রোজা রমজানের দিনে তুই বসে বসে সব কি খাচ্ছিস? তুই কি রোজা রাখিসনি? এখন আমাদের বয়স হয়েছে, তাই এখন রোজা রাখা আমাদের জন্য ফরজ। আমি রোজা রাখিনি, এ কথাটা বলতে তোর লজ্জা লাগলো না? লজ্জার কি আছে? লজ্জার কি আছে মানে? তুই একটা মুসলমানের মেয়ে হয়ে রোজা রাখিসনি, আবার বলছিস লজ্জার কি আছে? এ কথা বলার আগে তোর তো মরে যাওয়া উচিত ছিল। আরে কেন রোজা রাখিনি সেটা তো শুনবি। নিশ্চয় ঘুম থেকে উঠতে পারিসনি, তোর কাছে ঘুমটাই মূল্যবান হয়ে গেল। আরে বোকা মেয়ে, আগামী বছর রোজা আসতে আসতে তুই বাঁচবি কি মরবি তার কোনো গ্যারান্টি নেই, আর একটা রোজা পাবি কিনা সেটারও গ্যারান্টি নেই। আমাকে থামিয়ে দিয়ে তানিশা বলল, আরে আমার পিরিয়ড হয়েছে তাই রোজা রাখতে পারিনি। তুই কি জানিস না পিরিয়ড হলে রোজা রাখা যায় না? এতক্ষণে আমার ভুলটা ভাঙলো। তখন আমি তাকে গর্ব করে বললাম, আল্লাহর রহমতে এবছর মনে হয় আমি 30 রোজায় রাখতে পারবো। কিভাবে সম্ভব? তুই কি প্রতি মাসে পিরিয়ড হোস না? হই, তবে এবার রোজা শুরুর কিছুদিন আগে আমার পিরিয়ড হয়ে গেছে, তাই কেন জানি মনে হচ্ছে এবার আমি 30 রোজাই রাখতে পারবো। তখন আমার কথা শুনে তানিশা আফসোস করে বলল, আমারও ইচ্ছা ছিল এবার 30 রোজা রাখার, কিন্তু সেটা আর আমার কপালে জুটলো না। আমি তখন একটা হাসি দিয়ে বললাম, 30 রোজা রাখতে ভাগ্য লাগে, আশা করি এবার আমি 30টা রোজাই রাখবো। আমি যখন মেজো ভাবিকে কথাগুলো বলছিলাম তখন ভাবি একটা হাসি দিয়ে বলল, আরে পাগল মেয়ে, মেয়েদের পিরিয়ড প্রকৃতির নিয়মেই হয়। তুই যেহেতু নিয়ত করেছিলি 30 রোজাই রাখবি, আশা করি সে রোজার সব তুই পেয়ে যাবি। এখনো সব মাথা থেকে ফেলে গোসল করে আমার রুমে আয়। তোর মেজো ভাই বলেছি ইফতারের পর তোকে আর আমাকে নিয়ে মার্কেটে যাবে ঈদের শপিং করতে। বলেই মেজো ভাবি ওনার রুমের দিকে চলে গেল। আমিও চোখের জল মুছে গোসল করার জন্য প্রস্তুতি নিতে লাগলাম। বিকালবেলা বড় ভাবি এবং মেজো ভাবি রান্নাঘরে ইফতার তৈরি করছিল। বড় ভাবি রান্না বান্না করছিল আর মেজো ভাবি পেঁয়াজ করছিল। আমি তখন রান্নাঘরে গিয়ে মেজো ভাবিকে বললাম, ভাবি তুমি অন্য কাজ করো, আমি পেঁয়াজ করছি। বলেই মেজো ভাবির হাত থেকে পেঁয়াজটা নিয়ে নিলাম। সাথে সাথেই বড় ভাবি বলে উঠলো, হায় হায় রেশমি, তুই করছিস কি? সব তো শেষ করে দিলি। আমি অবাক হয়ে বললাম, আমি আবার কি শেষ করলাম? আমি তো তোমাদেরকে ইফতার তৈরিতে সহযোগিতা করতে এসেছি। বড় ভাবি তখন আমাকে একটা ধমক দিয়ে বলল, তুই নাপাক শরীর নিয়ে ইফতার তৈরি করতে এসেছিস? তুই জানিস না মেয়েদের পিরিয়ড হলে নাপাক হয়ে যায়? ভাবি আমি তো পিরিয়ড হওয়ার পর গোসল করে ফেলেছি, তাহলে আমি নাপাক থাকবো কেন? অবশ্যই তুই নাপাক। পিরিয়ড হওয়ার পর মেয়েরা রোজা রাখতে পারে না, নামাজ পড়তে পারে না। সেটা কেন জানিস? কারণ পিরিয়ড চলাকালীন মেয়েদের
করানো হয়, তাই শরীর নাপাক থাকে। তাই বলছি তুই এখন নাপাক, তাই এখন তুই ইফতার তৈরি করতে পারবি না। বড় ভাবি হচ্ছে স্বল্প জ্ঞানের জ্ঞানী, তাই উনি সবসময় এ ধরনের উদ্ভট কথা বলেন। মেজ ভাবি সহজে ওনার সাথে তর্কে যায় না, কিন্তু বড় ভাবির এমন কথায় মেজ ভাবিও চুপ থাকতে পারল না। উনি বলল, ভাবি, আমার জ্ঞান হওয়ার পর থেকে দেখছি মা খালারা পিরিয়ড হলে গোসল করার পরে বাপ চাচাদের জন্য ইফতার রেডি করত। কই, তখন বাবা কিংবা চাচাদের তো আপনার মতো এমন ফতুয়া দিতে দেখিনি। সাথে সাথে বড় ভাবি বলল, মেজো, তোমার বাপের বাড়িতে কজন আলেম আছে? যতটুকু জানি তোমার বাপ চাচারা সবাই ক্ষেত খামারে কাজ করে, ওনারা কোরআন হাদিস সম্পর্কে কতটুকু জ্ঞান রাখে? কথাটা শুনে মেজো ভাবির সম্মানে লাগলো, সেটি আমি বুঝতে পারলাম। যখন দেখলাম মেজো ভাবি সাথে সাথেই বলে উঠল, বড় ভাবি, বেয়াদবি নিবেন না। আপনার বংশে কজন আলেম আছে? আমি যতটুকু জানি আপনার বাবা স্কুলের দপ্তরি এবং আপনার ভাই মোটর ড্রাইভার। আমার বাবা ভাইয়ের কথা বাদ দাও, আমার চাচাতো ভাই মঞ্জুর মোর্শেদকে তো চেনো, কিছুদিন আগেও এখানে এসেছিল। সে কিন্তু যেন তেন হুজুর না, অনেক বড় মাপের হুজুর। আমি এতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে বড় ভাবি এবং মেজো ভাবির কথাগুলো শুনছিলাম। বড় ভাবির মুখে ওনার চাচাতো ভাই মঞ্জুর মোর্শেদ ভাইয়ের কথা শুনে আমি তখন বললাম, বড় ভাবি, আমি শুনেছি মোর্শেদ ভাই নাকি দাখিল পাশ করেনি, তাহলে সে কিভাবে এত বড় আলেম হলো? আলেম হওয়ার জন্য লেখাপড়া করতে হয় না। আমার চাচাতো ভাই মঞ্জুর মোর্শেদের সারাক্ষণ হুজুরদের সাথে ওঠা বসা, আলেমদের সাথে থাকতে থাকতে সেও ছোটখাটো আলেম হয়ে গেছে। বড় ভাবির এমন কথা শুনে মেজো ভাবি ঠোঁটের কোণে একটা তাচ্ছিল্যের হাসি হাসলো। আমি তখন আবার বললাম, আপনার মোর্শেদ ভাইয়ের হুজুরদের সাথে ওঠা বসা নয়, উনি হুজুর দেখলে সেলফি তোলেন, শুক্রবারে মসজিদে গিয়ে জুমার নামাজ পড়তে গেলে সেলফি তুলে ফেসবুকে দেয়, আর এসব করে কেউ কি আলেম হতে পারে? সাথে সাথে বড় ভাবি বলল, দেখো, আমার ফ্যামিলির অন্য সবাইকে নিয়ে কথা বললেও আমার চাচাতো ভাই মঞ্জুর মোর্শেদকে নিয়ে কেউ কথা বললে আমি কিন্তু বরদাস্ত করব না, বলেই বড় ভাবি ওখান থেকে চলে গেল। উনি যাওয়ার পর আমি হাসতে হাসতে বললাম, মেজো ভাবি, আমার কেন জানি মনে হচ্ছে বড় ভাইয়ের সাথে বিয়ে হওয়ার আগে বড় ভাবির মনে হয় ওনার চাচাতো ভাই মঞ্জুর মোর্শেদের সাথে একটা সম্পর্ক ছিল। না হলে উনি সবার অপমান সহ্য করতে পারলেও মোর্শেদ ভাইয়ের অপমান সহ্য করতে পারে না কেন? মেজো ভাবি তখন আমাকে চুপ করিয়ে দিয়ে বলল, চুপ রেশমি, এমন কথা বলতে নেই। কারো অতীত নিয়ে ঘাটাঘাটি করা ভালো মানুষের লক্ষণ নয়। মেজো ভাবির ধমক খেয়ে আমি নিজের মতো পেঁয়াজ করতে লাগলাম। ড্রয়িং রুমে মা আসরের নামাজ পড়ছিল, এমন সময় বড় ভাবি সেখানে গেল। মা নামাজের সালাম ফিরিয়ে মোনাজাত ধরল। বড় ভাবি মায়ের জন্য অপেক্ষা করে রইল। কিছুক্ষণ পরে মায়ের মোনাজাত শেষ হলে মা বলল, বড় বউ কিছু বলবে? মা, রেশমির পিরিয়ড হয়েছে, নিশ্চয়ই সে নাপাক হয়ে গেছে, এখন কি সে ইফতার তৈরি করতে পারবে? সে যদি গোসল করে পাক পবিত্র হয় তাহলে অবশ্যই পারবে। মায়ের এমন উত্তরের জন্য বড় ভাবি মোটেও প্রস্তুত ছিল না। বড় ভাবি মনে করেছিলেন মা তার পক্ষে কথা বলবেন, তাই বড় ভাবি বলল, আপনারা দেখি কিছুই জানেন না। আমি বুঝতে পারছি না আমার বাবা কেন যে আমাকে এই ঘরে বিয়ে দিল। বলেই উনি ড্রয়িং রুম থেকে চলে যেতেই সামনে পড়লো আমার বাবা। বাবাকে পাশ কাটিয়ে বড় ভাবি চলে গেল। বাবা মায়ের কাছে এসে বলল, বড় বউ কি জন্য এসেছিল? মা তখন মন খারাপ করে বলল, অল্প শিক্ষিত হলে যা হয় আর কি, রেশমির পিরিয়ড হয়েছে, তাই নাকি রেশমি ইফতার তৈরি করতে পারবে না, এটা নাকি হাদিসে আছে। বাবা তখন বলল, না জেনে ওসব ধর্মীয় বিষয় নিয়ে বাড়াবাড়ি করা ঠিক নয়। মা তখন বলল, আমারও তো ভুল হতে পারে, তুমি এক কাজ করো, মাগরিবের নামাজ পড়তে গেলে সাইফুল হুজুরকে একটু আমাদের বাসায় দাওয়াত করো, উনি নিশ্চয়ই ভালো জানবে, ওনার কাছ থেকে এসব বিষয়ে জিজ্ঞাসা করব। ঠিক আছে, মাগরিবের নামাজ পড়তে গেলে আমি সাইফুল হুজুরকে বাসায় আসতে বলবো। হ্যালো ভিউয়ার্স, রোজা রেখে পিরিয়ড হয়ে গেলে করণীয় কি? আপনার জানা থাকলে সেটা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। আপনাদের কমেন্টের উপর ভিত্তি করে আমরা উক্ত গল্পের দ্বিতীয় পর্ব নিয়ে খুব শীঘ্রই আপনাদের সামনে হাজির হব। গল্পটি ভালো লাগলে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল।